আমি তো মিয়া আরফিকে বাংলাদেশে আনিনি, ওরাই নিয়ে আসছে। অন্যান্য যেসব দল আছে ছোটখাটো দল, এদের প্রত্যেকের নেতার সাথে মিয়া আরফির বৈঠক হয়েছে। মিয়া আরফির সাথে বিএনপির পরিচয় নাই, এটা ডাহা মিথ্যা কথা যদি কেউ বলে থাকে। আমাদের অ্যাম্বাসেডার পিটার হাস উনি চাকরিতে ইস্তফা দিয়ে চলে গেছে, কিন্তু বড় দল বিএনপির কিছু নেতৃত্বের ষড়যন্ত্রের কারণে সেই আন্দোলন সংগঠিত হয় নাই। পিটার হাস মেনে নিতে পারেন নাই। বিএনপির সাথে আপনার যোগাযোগের বিষয়ে একটা অভিযোগ আমরা শুনছি গণমাধ্যমে সে সময়, যে একজন বিদেশি মিয়া আরফি তাকে বিএনপির অফিসে আপনি নিয়েছেন। পরবর্তীতে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা প্রস্ফুটিত হয়েছে। অনেকে এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখছে শেখ হাসিনার পক্ষে, আবার অনেকে ভাবছে যে এটা কেন করলো। সামগ্রিক অর্থে এই নাটক অথবা এই সত্য অথবা এই প্রেক্ষাপট আপনি কেন তৈরি করলেন? আর মিয়া আরফির সাথে আপনার সম্পর্ক কি? তিনি বা জো বাইডেনের একজন উপদেষ্টাও বা কেন সাজলেন বা আপনি সাজালেন? আপনার কাছে প্রশ্ন করার সময় মনে হচ্ছে একটা বিরাট কঠিন প্রশ্ন আমাকে ঢেলে দিলেন আপনি। আসলে তা নয়, এটা অত্যন্ত হাস্যস্কর আমার কাছে। মিয়া আরফি তারও 2 বছর আগের থেকে বিএনপির সাথে এখানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আমেরিকান এম্বাসির পক্ষে। উনি একা না, আরও 2-3 জন ছিলেন, মিস্টার রফিক, এরকম আমেরিকান ডায়াসপোরা, মানে বাংলাদেশি আমেরিকার থেকে এসে। বিএনপির নেতাদের সাথে এদের অহরহ বৈঠক হয়েছে, কখন কি করবে না করবে, আমেরিকান এম্বাসি এবং বিএনপি চেয়ারপারসনের অফিস এবং বিভিন্ন বাসায়। এর ক্ষুদ্রাংশ কোনো একটা জায়গায় আমার সাথে মিয়া আরফির পরিচয়, ঠিক আছে। এখন ব্যক্তিদের নাম উল্লেখ করা ঠিক হবে না, আমি বলছি যে টপ লেভেলে বিএনপির স্ট্যান্ডিং কমিটির নেতাদের সাথে। সুতরাং মিয়া আরফির সাথে বিএনপির পরিচয় নাই, এটা ডাহা মিথ্যা কথা যদি কেউ বলে থাকে। 2, তারাই তাকে নিয়ে পরিকল্পনা করেছিল যে 28শে অক্টোবর এখানে আন্দোলন হবে এবং এটাতে আমেরিকার যে সমর্থন সেটা চালু থাকবে এবং আমেরিকা এই সংগ্রামে সরকার যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য সমর্থন দেবে বা আন্দোলনকে সমর্থন করবে। এটা হলো 28 অক্টোবর পর্যন্তের ঘটনা। এখন আসি, অন্যান্য যেসব দল আছে ছোটখাটো দল, এদের প্রত্যেকের নেতার সাথে মিয়া আরফির বৈঠক হয়েছে। ছোট ছোট দলগুলোর সাথে, সবার সাথে বৈঠক হয়েছে। দলের বাইরেও বিভিন্ন ব্যক্তির সাথে তার বৈঠক, জানাশোনা সব কিছু হয়েছে। এবং তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কী হবে এটাও উনি যখন বানিয়েছে তাদের সাথে আলাপ করে বানিয়েছে। আমি দেখেছি বেগম জিয়ার বিদেশে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে উনি তাদের সাথে বৈঠক করেছে। আমি তাকে দেখেছি বিএনপি চেয়ারপারসনদের অফিসে নেমে বৈঠক করতে নিজে। এখন আপনি প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্নের উত্তর হলো একটি মিথ্যার উপস্থাপনা যে মিয়া আরফিরে কেউ চেনে না। মিয়া আরফি তাদেরই পরিপূর্ণ পরিকল্পনার একটি অংশ। এখন আসেন, 28 তারিখে যখন বিএনপি মাঠ ত্যাগ করল, তখন আহত শত শত জনগণের মধ্য থেকে অনেকেই তার সাথে যোগাযোগ করেছে, বিকজ সে তো গ্রাউন্ডেও কয়েকটা লোকের সাথে পরিচয়। কিছু অ্যাডভোকেট তাকে নিয়ে গেছে ওখানে। আমি সেখানে আমার বিভিন্ন এলাকার লোকজন অনুরোধ করলো, আমি পুলিশের কাছে গেলাম, যেহেতু আমি রিটায়ার্ড অফিসার, যে আমাকে একটু সাহায্য করেন, আমাদের কিছু লোক এই জায়গায় নাকি পড়ে আসে। পুলিশ আনসারকে দিয়ে আমাকে সাহায্য করলো এবং 11 জনকে উদ্ধার করে আমরা নিয়ে গেলাম প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল। সেখানে জায়গা নেই, প্রায় 200-300 লোক ইতিমধ্যেই ভর্তি হয়েছে। তো তারা বললো যে আমাদের কিছু ডাক্তার টেম্পোরারি মেডিকেল রুমে পাশের বিল্ডিংয়ে আছে, ওনারা চিকিৎসা দিচ্ছে, ওখানে নিয়ে যান। আনসাররা তখন এদেরকে ধরাধরি করে সেখানে নিয়ে গেল। ওখানে আগেই 27 জন ছিল, ইনক্লুডিং ইশরাক হোসেন, বর্তমানে মেয়র হয়েছে। এই পর্যন্ত ফুল স্টপ দিতাম, কিন্তু দিলাম না, আপনি মিয়া আরফিকে আনছেন।
সেখানে কিছু লোক এরকম আপনার মতো মোবাইল সেট নিয়ে বললো যে আপনি না একটু, আমার মতো হবে কেন মানে মানে এরকমই সবগুলাই এরকম মোবাইল সেট হাতে, এবং বললো যে আমরা সাংবাদিক, আমরা একটু আপনার বক্তব্য শুনতে চাই, যে আপনি কি দেখলেন এখানে। তো সে খুব দুঃখ করে ইংরেজিতে প্রথমে বলল যে আমি খুবই আপসেট যে এইভাবে মানুষকে অত্যাচার করা হয়েছে। আসলে অত্যাচারিত, কারো চোখ ঝুলে পড়েছে এটুকু এসে, কারো কানটা ছিঁড়ে চলে গেছে, কারো মাথার খুলির এখানে ছিঁড়ে ভিতরে লাল মগজ দেখা যাচ্ছে। তো এই দেখে আমিও নাজেহাল পিছনে দাঁড়ায় আছি। তখন উনি প্রথম দিকে বেশ ভালো অনেক কিছু বলেছে যে এরকম এই অত্যাচার করা মানে হয় নাই, আমরা অত্যন্ত মর্মাহত ব্যথিত। আমি আমেরিকান গভর্নমেন্ট, এমবেসি এবং স্টেট ডিপার্টমেন্টে ছবি সহ পাঠিয়েছি, এবং আমি অনুরোধ করেছি, এবং থেকে শুরু হলো যে সরকার যাতে আমেরিকান গভর্নমেন্ট এদের উপরে স্যাংশন দেয়, এই অত্যাচারের বিরুদ্ধে যাতে প্রতিবাদ করে, এবং এমন স্যাংশন দেয় যাতে এই সরকারের পতন হয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকার হয়। তো পরের যে লাইনগুলো প্রচার করেছে, প্রথম দিকেরগুলো করে নাই। তাতে বোঝা গেল এখানে যারা সাংবাদিক নামের লোক এসেছে এর অধিকাংশই সরকারের এজেন্ট। তারপরে এখানে রিজভী সাহেব এসে যোগ দিলেন, এবং এর এক পর্যায়ে আমার মনে হলো যে এখানে ঢোকাটাই ভুল হয়েছে। উনি তো কিছু জিনিস গোপন বিষয় বলে ফেললেন, রাগেই বলে ফেলেছে হয়তো। মিয়ারফি জি। তো আমি বের হয়ে দাঁড়ায় আছি যে উনি কখন বের হবে। উনি পায়ে বোধহয় ব্যথা নামতে একটু কষ্ট হলো। বের হওয়ার পর আমি বললাম যে আপনি বোধহয় কাজটা ঠিক করেননি, আপনি এমবেসিতে গিয়ে পুরো জিনিসটা এক্সপ্লেন করেন যে আপনি রাগের মাথায় কথাগুলি বলেছেন, নাইলে এই সরকার তো খুব পাজি, আপনাকে জেলে নিয়ে যেতে পারে। বলে না, আই এম আমেরিকান, আমাকে কেন জেলে না, আমি ইউ আর আমেরিকান, বাট আপনাকে আপনার এমবেসি ওন করবে আমার মনে হয় না। কিন্তু দুঃখের বিষয় বিএনপি থেকে আমাকে প্রথমে ফোন করলো যে মানে ওনার সম্পর্কে উনি যে গেল একটু আমি যাতে কিছু বলি। আমি কিছুই বলবো না, এটা আপনাদের ইচ্ছা। তো ওনাদের মিডিয়া সেল থেকে প্রথমে বললো, পরে তারা বোধহয় চেয়ারপারসন তারেক রহমানের সাথে কথা বলে দেখলো যে মহাসংকট, এটাকে আমরা জানি না এবং এই সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না, তাকে আমরা চিনি না, এই ধরনের একটা স্টেটমেন্ট বিএনপি দিল রাত 9:30টার সময়। আর আমেরিকান এমবেসি বললো এই সম্পর্কে আমাদের কোনো, উই আর নট অ্যাওয়্যার অফ দিস সিচুয়েশন, এই ধরনের একটা কিছু বল। তো এমবেসিতে সে কথা বলেছে, বলার পরে বলছে যে তোমার যাই হোক, তো এখন তো এমবেসিতে কেউ নাই, তুমি 9টা বাজে এমবেসিতে চলে আসো। সকাল 9টায় ওই লোকেরই পরদিন সকাল 9টায়, হ্যাঁ 9টা বাজে সে এমবেসিতে না গিয়ে সে চলে গেছে এয়ারপোর্টে, এবং এয়ারপোর্টে তাকে বোধহয় ফলো করতেছিল বাসা থেকেই গোয়েন্দা সংস্থা, ওখানে অ্যারেস্ট করেছে। তারপরের কাহিনী আর আমি জানি না। এখন সে তো আমেরিকাতে গেছে, গিয়ে কিন্তু পুরো এই যে ঘটনাটা আমি যতটুকু বললাম তার চাইতে আরো 10 গুণ লিখা আমেরিকার বিভিন্ন ডেইলি নিউজে কিন্তু সে ছাপাইছে। তো এটা হয়েছে কি এখন গ্রেপ্তার থেকে বের হওয়ার পরে, হ্যাঁ, যে 28 অক্টোবরে আসলে কি হয়েছিল জনগণ জানতো না, জনগণ তখনও জানতো না, এখনো হয়তো জানে না। আমি বের হওয়ার পরে 6 আগস্টে আমাকে দাওয়াত দেয় এমবেসির লোকেরা। কাকে? আপনাকে? আমাকে। জি। আমি যেতে চাই না, প্রথমে বললো তাহলে বাসায় আসি, বলে আসো। তো বাসার কাছে এসে বললো যে আমাদের একটু অসুবিধা হচ্ছে, তখন এখানে মিলিটারি গার্ড দিত, ঢুকতে দিচ্ছে না, আমরা কি একটু ডাচ ক্লাবে বসতে পারি? আমি তো চিনি না। বললো এটা ম্যাডাম বেগম খালেদা জিয়ার বাসার পাশে। তো আমি গেলাম, সেখানে এমবেসির লোক আসলো এবং তারা বলল যে আমাদের এমবেসির অধিকাংশ লোক বাংলাদেশ থেকে চলে গেছে যারা হোয়াইট, আর আমাদের অ্যাম্বাসেডর পিটার হাস উনি চাকরিতে ইস্তফা দিয়ে চলে গেছে। বললাম কেন? 6 আগস্ট? হ্যাঁ। কেন গেছে? বলে আগেই গেছে। বলে কারণ গত বছরের 28 অক্টোবরের যে ব্যর্থতা বাংলাদেশের রাজনৈতিক দলের, যে তারা আন্দোলনটাকে কন্টিনিউ না করে নেতারা চলে গেলেন এবং মাঠের আন্দোলনটা আর হলো না,
এটা আমেরিকাকে ইমপ্রেশন দিয়েছে যে বাংলাদেশের লোকের আন্দোলন দিয়ে সরকারের পতন আর হবে না। সুতরাং তারা ইন্ডিয়ার সাথে আলাপ করে ডোনাল্ড লু সিদ্ধান্ত নিল আমরা এই সরকারকে 24 সালের ইলেকশনের জন্য গো হেড দেব, এবং পরে তারা এটা সমর্থনও দিল ইলেকশনকে। তো পুরো জিনিসটা আমাদের অ্যাম্বাসেডার পিটার হাস মেনে নিতে পারেন নাই, এবং উনি মনে করলেন যে ওনার ডিপ্লোম্যাটিক ফেলিয়ার, ওনার কূটনৈতিক ব্যর্থতা, যে জনগণ তাকে ভুল বুঝবে। সুতরাং উনি আবেদন করলেন আমি চাকরি ছেড়ে দিতে চাই। মানে ভুল বুঝতে বলতে কেন, মানে এটা কেন তার মাথায় আসলো, মানে ভুল বুঝতে আপনি নিজেই তো ভুল বুঝতেছেন। এই যে বললেন আমেরিকান এম্বাসির লোক এই করেছে, এই যে তারপরে আপনি যে মিয়া আরিফি, জি পুরাটাই তো কিন্তু আমেরিকার একটা গেম প্ল্যান ছিল। আসলে সত্যি ছিল, অবশ্যই সত্যি ছিল, 100% সত্যি ছিল। তা না হলে পিটার হাস চাকরি ছাড়বে কেন? উনি ছেড়েছেন বিকজ আপনারা সংগ্রামে আন্দোলনে গিয়ে জনগণকে পুলিশের হাতে তুলে দিয়ে রণভঙ্গ দিয়ে পালিয়ে গেছেন। কেন আপনারা নিজেদের দায় নিজেরা স্বীকার করেন না? আপনারা কেন জনগণকে এই হত্যাকাণ্ডের মধ্যে ফেলে সরকারের পুলিশি বাহিনীর কাছে ফেলে নেতারা চলে যাবে? এটা কি যুদ্ধের কোনো নিয়ম হলো? রাজনীতিতে এটা কোনো এই ধরনের কোনো ঘটনা ঘটে আমি ওই প্রথম শিখেছি যে ব্যাটেল ফিল্ডের সহকর্মীকে ফেলে নেতারা নিরাপদে বাড়িতে চলে যায়। তারপরের ঘটনা তো আমি না যে এম্বাসি থেকে মিটিং যে হলো, হ্যাঁ, তো এটা শোনার পরে আমার মনে হলো যে আমার যে রাগ অভিমান ছিল আমেরিকার উপরে, যে এরা আমাদেরকে কোনো হেল্প করলো না কেন 28 অক্টোবরের পরে। বাকি ঘটনা তো আমি অরেস্ট হয়ে গেছি জানি না, ডোনাল্ড লুর ঘটনাও জানি না, আমেরিকা কেন সমর্থন দিল হাসিনাকে সেটাও জানি না। এখন শুনলাম কেন পিটার হাস বাংলাদেশ ছেড়ে চলে গেল ইস্তফা দিয়ে চাকরিতে, সেটাও জানতাম না, সেটাও জানলাম। তখন আমার মনে হলো যে আমরা নিজেরাই তো দায়ী, আমরা আন্দোলনকে আগাই নিতে পারি নাই, যেটা ছাত্ররা পরে জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদেরকে দান করেছে একটা বাংলাদেশ। এখন তো বসে কথা বলতে পারি, তখন তো পারতাম না। ডোনাল্ড লু গিয়ে দেখলো যে এই দেশের মানুষ, এই দেশের রাজনৈতিক দল দিয়ে মানে আন্দোলন হবে না, অন্তত বিএনপিকে দিয়ে কোনো আন্দোলন হবে না, সোজা কথা। আচ্ছা সুতরাং তারা আওয়ামী লীগের গো হেড দিল নির্বাচনে, একাই সরকার গঠন করেন। কেন দিল? আমেরিকান ইন্টারেস্ট। আমেরিকার কি ইন্টারেস্ট? কক্সবাজার করিডোর, আরাকান স্টেট, এখানে তাদের যে বিষয়টা, এটার জন্য একটা সিদ্ধান্ত দরকার ছিল সরকারের, সেটা আওয়ামী লীগ দিয়েছে। এখন ডক্টর ইউনূসও সেটা দিচ্ছে। আচ্ছা, প্রথমত 28 অক্টোবরকে ঘিরে বা উপলক্ষ করে আমেরিকা যে আশা করেছিল, মানে পতনের ঘন্টা বাজাতে চেয়েছিল, কিন্তু বড় দল বিএনপির কিছু নেতৃত্বের ষড়যন্ত্রের কারণে সেই আন্দোলন বাংলাদেশের সকল দল একত্রিত হয়ে রাস্তায় নেমেছিল, সংগঠিত হয় নাই। সরকারের পেটোয়া বাহিনী, পুলিশ বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডালীগ নেমে হাজার হাজার মানুষ, 1100 লোক আহত হয়েছে। বিএনপি বলেও না কয়টা লোক আহত হয়েছে, আমি তো খবর নিচ্ছি 1100 লোক সেদিন আহত হয়েছে পুলিশের অত্যাচারে। আচ্ছা, সেই জন্য মানে বিএনপি প্রতি বিরক্ত হয়ে ফিটাস চলে গেছে আর কি। আচ্ছা, আর এরপরে এই আন্দোলনকে বিএনপি বলছে আমরা এই আন্দোলনে সরকার পতনের সাথে নাই, এই ছাত্রদের এই আন্দোলনের সাথে আমরা নাই, বলছে না সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল বলছেন? হ্যাঁ বলছে তো। জি, কিন্তু এখন মানে প্রশ্ন হচ্ছে যে এই আন্দোলনে আমেরিকা বা আমেরিকার এম্বাসি কিচ্ছু করেনি, আমেরিকার কোনো অবদানই নেই। ওরা এখন যতই বলুক আমেরিকা একটা পয়সাও দেয় নেই, সমর্থনও দেয় না। এটা সম্পূর্ণরূপে ছাত্ররা একত্রিত হয়ে, এখানে যেসব ছাত্র বিদেশে ছিল তাদের কিছু কন্ট্রিবিউশন আছে, সত্যিকার অর্থে জামাতের শিবিরের কিছু কন্ট্রিবিউশন আছে। আচ্ছা স্যার, যেটা মানে যুব দলের বা ছাত্র দলের ছেলেদের
কিছু কন্ট্রিবিউশন আছে। বা মাদ্রাসা শিক্ষার্থীদেরও আছে। হ্যাঁ। যাক স্যার, মানে যেটা বললাম যে মিয়া আরপির বিষয় নিয়ে যে আপনাকে যে জড়ানো হলো, মানে এটা আমাকে জড়ানো হলো না, বিএনপি জড়াতে হলো। আমি তো মিয়ারফিকে বাংলাদেশে আনিনি, মানে এটাই ওরাই নিয়ে আসছে। না, যেটা এখনো গণমাধ্যমে মানে বলা হচ্ছে যে আপনি নিয়েছেন বা আপনার সাথে তার সম্পর্ক আছে। গণমাধ্যম কি বাংলাদেশের? এটা তো পরিচালিত হয় ইন্ডিয়ার দ্বারা।